আসসালামু আলাইকুম, আমি ফারিন সাদমান কাব্য, ঢাকা মেডিকেল কলেজ। স্টেথোস্কোপ জার্নিতে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি 25 ব্যাচ, তোমাদের হাতে যেহেতু আর মাত্র 40 দিনের মতো সময় আছে, তো এই অল্প সময়ের মধ্যে তোমাদের কেমিস্ট্রিতে একটা টপ প্রিপারেশনের জন্য আমি নিয়ে এসেছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 100% কমন সাজেশন। অর্থাৎ আজকে আমি তোমাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো যে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কারণ তোমাদের হয়তো বা কারো প্রিপারেশন খুব একটা ভালো নাই। তো তোমরা চাইলেও কিন্তু এই অল্প সময়ের মধ্যে আর সবগুলা বোর্ড কোশ্চেন একদম ঝালাই করে যেতে পারবে না। তো তোমাদের কি করতে হবে, স্মার্ট ওয়েতে চিন্তা করতে হবে। তো বোর্ড কোশ্চেন কিন্তু ম্যাক্সিমামই তোমাদের রিপিটেড প্রশ্নগুলোই আসে, শুধু টপিকগুলো ঠিক থাকে। তো তার জন্য আমি প্রত্যেকটা টপিক থেকে যেখান থেকে একদম প্রশ্ন আসবে কয়টা টপিক তোমাদের একদম ঝালাই করে দেবো, যেন তোমরা এইচএসসিতে জিপিএ 5 পাইতে পারো, এমনকি 100তে 100 ফুল মার্কস পাইতে পারো। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমেই আসি গুণগত রসায়ন চ্যাপ্টারে। তো দেখো, তোমাদের অ্যানালাইসিসের একটা ফুল রোডম্যাপ আমি দিয়ে দিয়েছি, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবা যে দেখো কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে। আর তার মানে কি ভাইয়া এগুলো সব বোর্ড কোশ্চেনই প্র্যাকটিস করে যেতে হবে? না, এমন না। তোমাদের টপিক অনুযায়ী তোমরা একটা কোশ্চেন ধরো প্র্যাকটিস করলা, করে বাদ বাকিগুলো তোমরা দেখে গেলা, তাহলে দেখবা যে তোমরা পরীক্ষায় এমনিতেই সব পারবা। তো প্রথমে আসি, দেখো পরমাণুর রাদারফোর্ড ও বোর মডেলের তুলনা। দেখো এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই মোটামুটি কোশ্চিন আসে। আমরা বরিশাল 22 কোশ্চিনটা দেখব। তোমরা দেখতে পাচ্ছ যে উদ্দীপকে দুটো মডেল দেওয়া আছে, এ এবং বি। তোমাদের ঘ নাম্বার প্রশ্নে বলেছে যে এ ও বি মডেলের মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করো। তো এখানে বিশ্লেষণ করতে বলেছে, সেই জন্য তোমাদের দুইটা মডেলের পার্থক্য আকারে লিখে দেন কোনটা বেশি অধিক গ্রহণযোগ্য সেটা লিখে দিতে হবে, তাহলে ফুল মার্ক পেয়ে যাবা। দেখো এখানে কিভাবে অ্যান্সার করেছে। প্রথমে বলেছে এ ও বি মডেলের যথাক্রমে রাদারফোর্ডের মডেল এবং বোর পরমাণু মডেল। এখানে কিন্তু প্রথম অংশে দেখো রাদারফোর্ড পর্যন্ত বর্ণনা করেছে এবং অপর দিকে দেখো বোরের কথা বর্ণনা করেছে। এরকম করে এরা পার্থক্য আকারে লিখেছে, মানে 1 নাম্বার দিয়ে দুইটা লিখছে, ফার্স্টে রাদারফোর্ড লিখেছে, তারপরে বোরের ব্যাখ্যাটা দিয়েছে। তো এভাবে তোমরা 4টা পয়েন্ট লিখতে পারো, লিখলেই তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। তো এরকম কোশ্চেন প্রায় আসে। এবার আমরা দেখি দ্বিতীয় নাম্বার যে টপিক, দেখো কোয়ান্টাম সংখ্যা এবং বিভিন্ন উপস্তর ও ইলেকট্রন ধারণ ক্ষমতা। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা ভিভিআই লিখে রাখতে পারো, ভিভিআই। কারণ তোমরা নিজেরাই দেখো যে এগুলো কতগুলো বোর্ডে আসছে। দেখো প্রত্যেক বছরই কিন্তু আসি অ্যান্ড অনেকগুলো করে আসে। তো চলো দেখে আসি এরকম একটা কোশ্চেন। এই যে দেখো ঢাকা বোর্ড 23-এ এসেছিলো। গ নাম্বার কোশ্চেনটা দেখো যে কোয়ান্টাম সংখ্যাসমূহের মান হিসাব করে ডি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হিসাব করো। দেখো ডি শক্তি স্তর কোথায়, দেখো এ বি সি ডি, তাহলে এখানে এন ইকুয়াল টু কত বলো তো? এন ইকুয়াল টু 4। তাহলে চলো আমরা দেখে আসি। এই যে দেখো তোমাদের এরকম একটা ছক আঁকায় দিতে হবে, তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। প্রথমে দিবা প্রধান কোয়ান্টাম সংখ্যা এন ইকুয়াল টু 4, তারপরে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলো দেবা। আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যার থেকে সহকারী কোয়ান্টাম সংখ্যা 1 কম হয়, তাহলে এল এর মান কত হবে? সর্বোচ্চ 3 হতে পারে, কিন্তু আমরা সবগুলাই দিব। এখানে ফার্স্টে 0 নিয়েছি, তারপরে 1 2 3। তো সহকারী কোয়ান্টাম সংখ্যার পরে আমরা চুম্বক কোয়ান্টাম সংখ্যা দিব। দেখো চুম্বক কোয়ান্টাম সংখ্যাটা আমরা এইভাবে বের করতে পারি, এম ইকুয়াল টু 2l প্লাস 1। তো আমরা এটা চুম্বক কোয়ান্টাম সংখ্যা বের করতে পারি, দেখো এইভাবে। কারণ দেখো আমরা এই যে এল ইকুয়াল টু 3 ধরে নিলাম, আমরা এল ইকুয়াল টু 3 ধরলে কত হচ্ছে, দেখো এখানে 3 দুগুণ 6 আর 1 7, তাহলে দেখো এখানে টোটাল কয়টা অরবিটাল সংখ্যা হয়? 7টা। এবং তোমাদের চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান হয় কয়টা? 1 2 3 4 5 6 7টা। তো এইভাবে আমরা এটা মানগুলো বের করতে পারি। তো এরকম সবগুলো অরবিটাল সংখ্যা বের করার পরে আমরা মোট অরবিটাল সংখ্যা লিখে দেব নিচে, তাহলে আমরা এখানে ফুল মার্ক পেয়ে যাব। তো এবার আমরা আসি আফবাহ নীতি, হুন্ডের নীতি ও পলির বর্জন নীতি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক নাম্বার প্রশ্নের জন্য। তোমাদের ক বা ক্ষয়ে এরকম সংজ্ঞা আকারে চাই, তো তোমরা এটা 3টারই সংজ্ঞা খুব ভালো করে দেখে নিবা। সৃজনশীলের গ ঘয়েও হঠাৎ চলে আসে, তো চলো এরকম একটা সৃজনশীল দেখে আসি। দেখো দিনাজপুর বোর্ড 21-এ কোশ্চেন আসছিল ঘ নাম্বারে যে এ মৌলের ইলেকট্রন বিন্যাস আউফবাউ নীতি মেনে চলে কিনা। এখন এ একটা মৌল দিছে, যে দেখো অর্ধেক ইলেকট্রন বিন্যাস করে দিছে, এটা আমাদের আগে ফার্স্টে কমপ্লিট করে নিতে হবে। চলো দেখি, এই যে দেখো আমরা ইলেকট্রন বিন্যাসটা কমপ্লিট করে নিয়েছি। এটা তাহলে কি আসলো, দেখো এটা কপার ধাতু। তো কপার 29 পারমাণবিক সংখ্যা। এবার আমরা এটা কীভাবে বুঝবো যে আউফবাউ নীতি মেনে চলে কিনা? আচ্ছা তোমরা বলো তো আউফবাউ নীতিটা কি আসলে? আউফবাউ নীতি হলো, দেখো ইলেকট্রন কিন্তু প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে দেখো
উচ্চ শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। এটাই হচ্ছে আউবাউয়ের নীতি। অর্থাৎ ইলেকট্রন কখনোই আগে উচ্চ শক্তি স্তরে যাবে না, নিচ থেকে অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। তো এটা আমরা কীভাবে বের করব? দেখো, ফার্স্টে আছে 3D, তারপরে আছে 4s। তো এটা বের করার সূত্র হচ্ছে, দেখো, n+l। আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। দেখো 3Dর ক্ষেত্রে কি হচ্ছে, দেখো 3Dর ক্ষেত্রে 3 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 এবং হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত? 1, 2, তাহলে টোটালে 5। আর নিচেরটা 4s কত হচ্ছে? 4+0। কারণ হচ্ছে এসের ক্ষেত্রে কি হয় জানো? সহকারী কোয়ান্টাম সংখ্যা 0। দেখো তোমাদের একটা জিনিস লিখে দিই, এসের ক্ষেত্রে তোমাদের এল এর মান 0, তারপরে পি এর ক্ষেত্রে তোমাদের এল এর মান 1, ডি এর ক্ষেত্রে তোমাদের এল এর মান 2, এফ এর ক্ষেত্রে তোমাদের এল এর মান কত বলো তো? 3। তো এইভাবে আমরা সবগুলো মান পেয়ে যাব। এখানে আছে 4s, অর্থাৎ হচ্ছে 4, n এর মান 4 এবং l এর মান কত হচ্ছে? দেখো এখানে যেহেতু s আছে তাহলে s এর ক্ষেত্রে এটা হচ্ছে 0। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো তোমরা, এই মৌলটা কি আউফবাউ নীতি মেনে চলেছে? দেখো প্রথমে তাহলে এখানে যেহেতু কম শক্তি স্তর কোথায় এখানে বলো তো? 5 নাকি 4? যেটা বের করার পর কম সেটা কম শক্তি স্তর, যেটা বেশি সেটা বেশি শক্তি স্তর। তাহলে এখানে 4sটা দেখো 4, তাহলে এটা হচ্ছে কম শক্তি স্তর এবং উচ্চ শক্তি স্তর কোনটা? এই তো 5, যেটা অর্থাৎ 3D। এখন আমরা ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করলে পাই যে দেখো ফার্স্টে কি 4sে প্রবেশ করেছে বা কমে প্রবেশ করেছে? দেখো তো, না, ফার্স্টে বেশিতে প্রবেশ করেছে, দেখো 3Dতে প্রবেশ করেছে। অর্থাৎ এটা কি হয়েছে? এটা আউফবাউ নীতি মেনে চলেনি, এর ব্যতিক্রম ঘটেছে। তো আমরা এরকম লিখে দিলেই ফুল মার্ক পেয়ে যাবো। খুবই সহজ, দেখো ছোট্ট একটা প্রশ্ন, অথচ এটা লিখলেই তোমাদের ফুল মার্ক। তো এবার আমরা আসি, দেখো বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা। তোমরা চাইলে সবগুলো এমনি একবার করে দেখতে পারো যাদের প্রিপারেশন ভালো, আর যাদের প্রিপারেশন মোটামুটি দুর্বল তারা শুধু আমি ইম্পর্টেন্ট যেগুলো দেখে দিচ্ছি এইগুলো করলেই তোমাদের 100% কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখে আসি। ময়মনসিংহ 23 বোর্ডের আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। দেখো এটার ঘ নাম্বারে বলেছে এ ও বির মধ্যে কোন বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে? আচ্ছা, এখন এই যে এখানে এ আছে আর এখানে বি আছে, দুটা দেওয়া আছে। এখানে এতে এন এর মান কত? দেখো 3, আর বিতে এন এর মান 1, মানে একটা প্রথম শক্তি স্তর ওটা। তো এবার আসছে হচ্ছে কি এ ও বির মধ্যে কোন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে? চলো দেখে আসি। এটা বের করার জন্য আমরা এই যে এই সূত্রটা ইউজ করব। দেখো 1/λ = RH/z², 1/n1² - 1/n2²। আমরা এটা ইউজ করব। আর এখানে আমাদের রিডবার্গের একটা মান আছে, এই মানটা মনে রাখবো। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এখানে n1 কোনটা, n2 কোনটা। দেখো আমি তোমাকে বলি, বুঝাই দিই যে n1 অর্থাৎ হচ্ছে যেখানে তোমাদের ইলেকট্রনটা আসবে সেটা হচ্ছে n1, আর যেখান থেকে আসবে সেটা n2। তো এই দেখো ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসছে। তো এখানে n2 হচ্ছে 3 এবং n1 হচ্ছে 1। তো এই সমীকরণটা মনে রাখবো। আমরা এ বর্ণালী ফার্স্টে বের করব, তারপর বি বর্ণালী বের করব। একটা জিনিস খেয়াল রাখো, তোমাদের এটার মান বের করার পর কিন্তু যেহেতু এটা 1/λ অর্থাৎ ল্যামডা বার, আমাদের কিন্তু মানটা বের করার পরে 1 দিয়ে ভাগ করতে হবে। ভাগ না করলে কিন্তু হবে না, তো এখানে ভুল হয়ে যায়, তো এটা খেয়াল রাখবা। তারপরে হচ্ছে এখানে যেহেতু বলছে কার বেশি, তাই আমরা অনুপাত বের করব, করে যেটার বেশি সেটার মান লিখে দেব। তো এখানে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এটার যে গ নাম্বার কোশ্চিনটা ছিল, দেখো এটা কিন্তু আমরা আগেই পড়ে আসছি। আমি একটু আগে বলছি যে হচ্ছে যে বোর্ড কোশ্চিন সবসময় রিপিট হয়। তো এই প্রশ্নটা কি বলো তো? এই তো বোর আর রাদারফোর্ড পরমাণু মডেলের পার্থক্য, কিন্তু এখানে একটা চাইছে, এটা আরও সোজা। আর তোমরা যদি কলেজের পরীক্ষায় ভালো করতে চাও, তোমরা সবসময় ক্যাডেট কলেজের কোশ্চিনগুলো সলভ করবা, তাহলে অবশ্যই সব কমন পাবা। আর বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য বোর্ড কোশ্চিনের বিকল্প নেই। তো এই জন্য আমি বোর্ড কোশ্চেনগুলো তোমাদের আজকে সব সলভ করাই দিচ্ছি। তোমাদের আমি সব নিয়মগুলোই সলভ করাই দিচ্ছি, তোমরা শুধু বাসায় একটা করে প্র্যাকটিস করবা আর বাদ বাকি রুলগুলো দেখে যাবা, তাহলে কমপ্লিট হয়ে যাবে। এবার আসো আয়নিক যৌগের এই দেখো দ্রাব্যতা নীতি এবং দ্রাব্যতার গুণফল, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। দেখো তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারছো যে কতবার আসছে বোর্ডে, দেখো কতবার আসছে।
খুবই ইম্পর্ট্যান্ট টপিক। চলো একটা দেখে নিই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে গ নাম্বার কোশ্চেন দেখো, এ বি এর দ্রাব্যতা নির্ণয় করতে বলেছে। এটা খুব সহজ। দ্রাব্যতা ইকুয়াল টু যে এস, অর্থাৎ ঘনমাত্রা, এটা আমরা নির্ণয় করব। করলে গ নাম্বার কমপ্লিট। এবারে আসি হচ্ছে ঘ নাম্বারে। দেখো প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণের কোনো অধক্ষেপ পড়বে কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট VVI লিখে রাখতে পারো, কারণ এটা আসেই বলা যায়। তো এটা আমরা কীভাবে নির্ণয় করবো বলো তো? কীভাবে বুঝবো যে অধক্ষেপ পড়লো কি পড়লো না? দেখো KIP যদি গ্রেটার দেন KSP হয়, তাহলে আমরা বুঝবো কি বলতো? অধক্ষেপ পড়বে। এখানে কিন্তু KSPর মান দেওয়াই আছে, শুধু আমাদের KIPটা বের করতে হবে। তো KIPটা কীভাবে বের করবো চলো দেখে আসি। এই ক্ষেত্রে আমরা দেখো V1S1 = V2S2 এই সূত্রটা ইউজ করব। করে দেখো এই যে আমরা দুই ক্ষেত্রে এসের মানটা বের করব, V1S1 = V2S2 থেকে। তো এসের মান বের করার পরে আমরা এই যে KIP নির্ণয় করতে এই ঘনমাত্রা দুটা গুণ করে দেব। করলেই আমাদের KIP মান বের হয়ে যাবে। তারপর KSP যেহেতু দেওয়াই আছে, তো আমরা বুঝতেই পারছি কোনটা কম কোনটা বেশি। এখানে KIP বেশি হয়েছে KSPর থেকে, অর্থাৎ অধক্ষেপ পড়বে। অনেক সময় তোমাদের শুধু KSPও বের করতে দিতে পারে, এটা আরও সহজ, তোমরা ইজিলি করতে পারবা। তো তোমরা KIP KSP টপিকগুলো ভালো করে প্র্যাকটিস করো, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। তো আমাদের এই চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট। এবার আসি হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারে। তো এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখো তোমাদের যে মৌলের বিভিন্ন ব্লক আছে, S ব্লক, P ব্লক, D ব্লক, এগুলো মৌলের ধর্মাবলম্বীগুলো পড়বো। দেখো ধর্ম থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসছে। এটা কিন্তু জাস্ট একটা রিডিং পড়ার জিনিস, অথচ অনেক বোর্ডে কোশ্চেন চলে আসছে। তো তোমরা এটা শুধু একবার রিডিং পড়ে নিবা, বইয়ে আছে আমাদের। তারপরে দেখো মৌলের বিভিন্ন পর্যাবৃত্ত ধর্ম, অর্থাৎ হচ্ছে এই ধর্মগুলা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো এই যে নিচেই দিয়েছে দেখো, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তোমাদের মৌলগুলা উপর থেকে নিচে আসলে কি বাড়ে কি কমে। তো এই টপিকগুলো আমরা পড়লেই হবে, খুবই সোজা। তো এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে তোমাদের ফাজানির নীতিটা খুব ভালো করে জানতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। তো চলো আমরা কিছু সিকিউ দেখে নিই। তো দেখো এখানে একটা কোশ্চেন আসছে ময়মনসিংহ বোর্ড 2022-এ। আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে একটা কোশ্চেনই প্যারা দেয় যে ধরো এরকম XYZ করে লিখে দিবে, তোমাদের মৌলগুলো খুঁজে বের করতে হবে। এই জন্য আমাদের পর্যায় সারণীটা ভালো করে দেখতে হবে, সবসময় মানে মনে রাখতে হবে। আমি করতাম কি, পর্যায় সারণীর যে ছক আছে আমার বাসায় সবসময় ওটা টাঙানো থাকতো। আমার পড়তে যখনই যেটা দরকার হতো আমি সবসময় তাকাতাম আর দেখতাম, এরকম করে আমার সহজেই পুরাটাই মুখস্থ হয়ে গেছিলো। তো তোমরা চাইলে এরকম করতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা এরকম মৌলগুলো খুঁজে বের করবো, ABCD কোনটা। আমাদের দেখো সৃজনশীল এগুলো লাগবে। এখানে গ নাম্বার কোশ্চেন বলেছে, দেখো X এবং Y এর মধ্যে কোনটি ইলেকট্রন আসক্তি বেশি। দেখো X এবং Y এর মধ্যে কোনটি ইলেকট্রন আসক্তি বেশি। আমরা কি জানি বলো? উপর থেকে যখন নিচের দিকে আসে তখন কি হয় বলো তো? একটু বড় হতে থাকে তোমাদের, অর্থাৎ হচ্ছে সবার উপরে যেটা সেটা সবচেয়ে ছোট। তাহলে এখানে X হলে কিন্তু ছোট। X ছোট হওয়ার কারণে কি হচ্ছে? এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হচ্ছে। তো আমরা এইভাবে লিখে দিয়ে আসবো, বর্ণনামূলক লিখে দিয়ে আসবো, আর ইলেকট্রন বিন্যাস করে দেবো। এই যে দেখো এখানে লেখা আছে। আর তোমরা চাইলে এই তো ইলেকট্রন আসক্তির মানগুলো মনে রাখতে পারো, লিখে দিলে আরও ফুল মার্ক পাবা। তো সবচেয়ে ছোট যেটা তড়িৎ ঋণাত্মকের বেলা, এটা কিন্তু একদম ঠিক থাকে, কিন্তু ইলেকট্রন আসক্তির বেলা একটু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা হলো কি, এটা কিন্তু আমাদের মেডিকেলেও MCQ চলে আসে। তো এই ব্যতিক্রমটা আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো ক্লোরিন গ্রেটার দেন ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে তোমরা দেখো যে এখানে X কোনটা বলো তো? X হচ্ছে অবশ্যই ফ্লোরিন, আর Y কোনটা? ক্লোরিন। তাহলে এখানে ইলেকট্রন আসক্তি কোনটার বেশি হচ্ছে বলো তো? অবশ্যই ক্লোরিনের। এটা ব্যতিক্রম, আমি তোমাকে বললামই। তো এরকম ব্যতিক্রমগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশনেও আসে। তাই আমরা সিকিউ এগুলো ঠান্ডা মাথায় বুঝে শুনে লিখবো, কারণ হঠাৎ করে কিন্তু ইলেকট্রন আসক্তির জায়গায় আমরা তড়িৎ ঋণাত্মকতা দেখে ফেলতে পারি, তখন কিন্তু আবার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনে হবে। তো বিষয়টা খেয়াল রাখবো। এবার ঘ নাম্বার প্রশ্নে আসছে, দেখো গলনাঙ্কের ক্রমমান চাইছে। তো এটা আমাদের জানার জন্য এই যে আমি যেটা বললাম, ফাজানের নীতি আমাদের জানতে হবে। ফাজানের নীতি কি বলো তো? ক্যাটায়নের আকার যত ছোট হবে তার সমযোজী ধর্ম তত বেশি হবে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। আর অ্যানায়নের আকার যত বেশি হবে তার সমযোজী ধর্ম বেশি হবে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। তো আমরা এইভাবে মনে রাখবো। তো এই বিষয়গুলো বুঝে আমরা সৃজনশীলগুলো পড়ে নিব।
আর তোমাদের যদি কোনো টপিক বুঝতে সমস্যা হয়, ধরো ফাজানের নীতি বা তোমরা মৌলের পর্যাবৃত্ত কোন দিক থেকে কোন দিকে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে বা হচ্ছে তড়িৎঋণাত্মকতা কমে, এগুলো বুঝতে পারছো না, আমাকে কমেন্টে লিখে জানাও বা স্টেথোস্কোপ জার্নি পেজে মেসেজ করতে পারো। আমি তোমাদের জন্য আলাদা ডেডিকেটেড ক্লাস নিয়ে আসবো টপিকের উপর। তো এই অধ্যায়ের আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখো অরবিটালের সংকরায়নের প্রকারভেদ বা হচ্ছে সংকরায়নের ধারণা। তো এটা খুবই আসে, চলো দেখে নিই। তো সংকরণের ইংলিশ কি বলো তো? হাইব্রিডাইজেশন। চলো এই যে দেখো একটা প্রশ্ন এসেছে এখানে গ নাম্বারে, দেখো একটা এরকম যৌগ বানিয়ে দিয়েছে, দিয়ে বলছে সংকরণ ব্যাখ্যা করো। তো আমরা হচ্ছে এক্স যেটা পাইছি, আমরা এই যে বললাম না এরকম কিন্তু আসে, এই জন্য আমাদের পর্যায় সারণীটা ভালো করে জানতে হবে। এখানে এক্স হচ্ছে কি বলতো? এক্স হচ্ছে কার্বন আর এ হচ্ছে হাইড্রোজেন, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন দিয়ে কী গঠন করা যায় দেখো? মিথেন। তাহলে এখন মিথেনের আমাদের সংকরায়নটা ব্যাখ্যা করতে হবে। মিথেন কি বলতো? sp3, আর sp3 হওয়ার কারণে এর বন্ধন কোণ কত বলতো? 109.5। যেহেতু এর মুক্ত জোড় ইলেকট্রন নেই সেই কারণে এগুলো ব্যাখ্যা হয়ে যায়নি, ফলে বন্ধন কোণ কমে যায়নি, একদম যেটা হাইস্ট সেটাই হয়েছে। তো দেখো আমরা প্রথমে এরকম একটা চিত্র আঁকবো, তারপরে এরকম আঁকবো, তারপরে বন্ধন কোণ এভাবে চিহ্নিত করে দেবো। আমাদের কিন্তু চিত্রটা এখানে আঁকতেই হবে ফুল মার্ক পাইতে হলে। আর এই যে এটাও লিখে দিয়ে আসতে হবে। হাইব্রিডাইজেশনটা কীভাবে লিখে দিয়ে আসবে? যে দেখো 2px1 2py1 2pz1 এইভাবে ভাগ করে দিয়ে আমাদের লিখে আসতে হবে। তো হাইব্রিডাইজেশনের পরে আমরা আরেকটা সিকিউ দেখিয়ে, যে দেখো এটাও কিন্তু খুব আসে, তাই তোমাদের দেখায় দিচ্ছি। দেখো এই যে দুইটা ধরো জটিল যৌগ দিল, বলবে হচ্ছে কোনটা হচ্ছে প্যারাম্যাগনেটিক আর কোনটা ডায়াম্যাগনেটিক, এরকম প্রশ্ন আসে। তো একটা জিনিস মনে রাখবা, যে সিকিউটা আমি উত্তর দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে দুইটা বাড়াইছে Fe2+ এবং হচ্ছে নিচে আছে Fe3+। এখন Fe2+ এবং Fe3+-এর মধ্যে এই যে জটিল যৌগ গঠন করার পর দেখব হচ্ছে যার প্যারাম্যাগনেটিক সেটাই হবে যার বিজোড় ইলেকট্রন সংখ্যা বেশি হবে। দেখো Fe2+-এর ক্ষেত্রে কোনো বিজোড় ইলেকট্রন আছে এই যে সায়ানাইড যুক্ত হওয়ার পরে? না, নেই। কিন্তু Fe3+-এ দেখো একটা বিজোড় ইলেকট্রন সংখ্যা এক্সট্রা আছে। তো এর কারণে এটা কি, বিজোড় ইলেকট্রন সংখ্যা বেশি থাকার কারণে এটা হচ্ছে কি প্যারাম্যাগনেটিক। এই যে দেখো নিচে ব্যাখ্যা দিয়ে দিয়েছে, অর্থাৎ Fe3+-এ ডি অরবিটালে একটি অযুগ্ম ইলেকট্রন থাকে, এটি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রকাশ করে। তো এই অধ্যায়ও মোটামুটি কমপ্লিট তোমাদের। এবার আসি চতুর্থ অধ্যায়ে। এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমাদের দ্বিতীয় অধ্যায়ে মনে আছে একটা টপিকের কথা বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট, কেএসপি কেআইপি। তো এখানেও একটা ইম্পর্টেন্ট টপিক আছে ওরকমই, দেখো সেটা হচ্ছে কেপি কেসি। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড এটা তোমাদের লাগবেই। তো এর আগে আমি তোমাদের আরেকটা টপিক দেখাই, লা শাতেলিয়ারের নীতি। এটা আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি, খুবই সহজ। চলো এখান থেকে দুই একটা সৃজনশীল দেখে আসি। তো দেখো তোমরা ঢাকা বোর্ড 23-এর ঘ নাম্বার কোশ্চিনটা এখানে আসছিল, যে হচ্ছে উদ্দীপক একটা বিক্রিয়া দিয়েছে, দিয়ে বলছে কি উদ্দীপকের বিক্রিয়াটিতে অধিক উৎপাদ প্রাপ্তির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা যুক্তি সহকারে দেখাও। এখন এটা দেখানোর জন্য কোন সূত্র লাগবে বলো তো? আমাদের লা শাতেলিয়ারের নীতি লাগবে। তো চলো দেখে আসি। এই যে দেখো ঘ নাম্বার প্রশ্নে বিক্রিয়াটা লিখছে। এই বিক্রিয়াটা কি বলো তো? এখানে ΔH- আছে, এই কারণে এটা কি, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় কী কী করে উৎপাদ বৃদ্ধি করা যেতে পারে? উৎপাদ কোনটা বলো তো? এই যে তোমাদের ডান পাশে এটা উৎপাদ আর বাম পাশে এটা কি বিক্রিয়ক। এখন কিভাবে উৎপাদ বের করা যেতে পারে? এটা এই যে দেখো তাপ হ্রাসকরণ, চাপ হ্রাসকরণ এবং ঘনমাত্রা পরিবর্তন করে এইভাবে ব্যাখ্যা আকারে লা শাতেলিয়ারের নীতিগুলা লিখে দিতে হবে, তাহলে একদম ফুল মার্ক পেয়ে যাবা। এবার আসি এই যে তোমাদের কেপি কেসির কথা যেখানে বললাম, দেখো এই দুটা টপিক থেকে কত কোশ্চিন আসছে তোমাদের এই অধ্যায় থেকে, এই দুটা থেকেই কোশ্চিন আসে সব। দেখো এখন কেপি কেসিতে আসি। দেখো উদ্দীপকে একটা বিক্রিয়া দিয়েছে, বিক্রিয়া দিয়ে বলছে কি গ নাম্বারে কেপি ও কেসির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। খুবই ইজি সিম্পল। এই যে গ নাম্বার দেখো প্রথমে বিক্রিয়াটা লিখে নিছে, লিখে নেওয়ার পরে প্রাথমিক অবস্থায় কি হয়, সাম্যাবস্থায় কি হয়, এখান থেকে আমরা কেপির মান বের করব, তারপর কেসির মান বের করব। এখন এখানে যেহেতু সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে, সেক্ষেত্রে আমাদের এই যে দেখো এখানে একটা অনুপাতের আকারে বের করে আমাদের ভাগ করে দিলে দেখো কেপি ইকুয়াল টু কেসি চলে আসলো। তো কেপি কেসিরগুলো তোমরা, আমি বলবো কি কেপি কেসির ম্যাথগুলো তোমরা খুব ভিভিআই তোমরা একদম কেপি কেসির তোমাদের যতগুলো সৃজনশীল আছে তোমরা মিনিমাম একবার হলেও দেখবা এবং প্র্যাকটিস করার চেষ্টা করবা, কারণ কেপি কেসি কিন্তু তোমাদের আসবেই। আমি আবারও বলতেছি এই টপিকটা একদম ভিভিআই। তোমরা এই কয়েকটা সৃজনশীল অন্তত 23 সালে যেগুলো সৃজনশীল আসছে আর 22 সালে, এই দুইটা সালের কোশ্চেনগুলো তোমরা একদম সব করে ফেল দেবা, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট।
আর তোমাদের এইচএসসির জন্য মূলত 2022 এবং 2023 সালের বোর্ড কোশ্চেনগুলো সলভ করলে এই বছরের জন্য হয়ে যাবে। এবার আসি পিএইচে। দেখো টপিক পিএইচে। পিএইচ খুব ইম্পর্টেন্ট, পিএইচ থেকেও প্রশ্ন আসে। পিএইচ এবং বাফার দ্রবণ এই দুটো একসাথে আসে। গ নাম্বারে পিএইচ আসে, ঘ নাম্বারে ধরো বাফার দ্রবণ আসে। তো চলো দেখি। এই যে একটা সৃজনশীল, দেখো এখানে পিএইচ এর মান নির্ণয় করতে বলেছে গ নাম্বারে। তো এই গ নাম্বারের পিএইচটা বের করা খুব সহজ, কারণ হচ্ছে এখানে কেবির মান দেওয়া আছে, আবার ঘনমাত্রা দেওয়া আছে। আমরা এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা লিখেই আমরা ইজিলি এই পিএইচটা নির্ণয় করে ফেলতে পারি। তো তোমরা যারা পিএইচ নির্ণয় করতে পারো না আমাকে লিখে জানাও, আমি তোমাদের শিখিয়ে দেবো নি। তো আজকে আমি ডিটেলসে যাচ্ছি না, তোমাদের শুধু দেখাই দিচ্ছি যে কোন টপিকগুলো তোমরা পড়বা আর কীভাবে পড়বা। তো আরেকটা সৃজনশীল আসি দেখি। এই যে দেখো গ নাম্বারে বিয়োজন মাত্রা হিসাব করতে বলেছে। বিয়োজন মাত্রা মানে কি বলো তো? এই তো আলফা। তো আলফা আমরা হিসাব করব, আলফার মান বের করবো। এই যে সূত্র দিয়ে একটু আগে দেখছি পিএইচ নির্ণয় করতে, এটা লাগছে আমাদের। এই যে দেখো, হ্যাঁ এরকমই সেম। তো বিয়োজন মাত্রা শুধু বের করব, তাহলে শেষ গ নাম্বার। দেখো ইজি, পিএইচও নির্ণয় করতে হয়নি এখানে। তো ঘ নাম্বার প্রশ্নটা আমরা দেখি। দেখো 1 নং ও 2 নং পাত্রের মিশ্রিত দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড ও ক্ষার যোগ করলে পিএইচের কি কোনো পরিবর্তন হবে কিনা। এটা কিন্তু ভিভিআই এরকম একটা প্রশ্ন থাকেই তোমাদের। এই কেপিকেসি থেকেও একটা সিকিউ থাকবে, আবার হচ্ছে ধরো এই পিএইচ টাইপ থেকে একটা সিকিউ থাকবে তোমাদের। তো এখানে এই প্রশ্নটা আমরা ব্যাখ্যা আকারে সুন্দর করে লিখে দিতে পারি। দেখো এটা তোমরা একবার দেখে নিবা, কারণ বাফার দ্রবণে কিন্তু তোমাদের সামান্য পরিমাণে অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ পরিবর্তন হয় না, দেখেই তো এটা বাফার দ্রবণ। তো আমরা এইভাবে লিখে দিয়ে আসবো। তারপরে আরেকটা পিএইচের ম্যাথ দেখি আমরা। দেখো এই যে দেখো লবণ এবং অ্যাসিডের একটা পিএইচের ম্যাথ আছে। এখানে কিন্তু তোমাদের এই সূত্রটা ইউজ হবে। দেখো পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ লবণ ডিভাইড বাই অ্যাসিড, এই সূত্রটা ইউজ হবে। এই সূত্রের ম্যাথগুলো তোমরা দেখবা, কারণ এখান থেকেও একটা থাকে। হয় পিএইচ তোমাদের ওরকম সহজ একটা দিবে, বিয়োজন ধ্রুবক দিয়ে যে আলফা দিয়ে বের করার ওরকম একটা, না হলে হচ্ছে এরকম লবণ ডিভাইড বাই অ্যাসিড দিয়ে বের করতে হবে। তো আমরা দেখে নিব। তো এরপরে আরেকটা এই যে এরকম ঘ নাম্বারে একটা প্রশ্ন আসছে। দেখো মিশ্রণের প্রকৃতি কীরূপ হবে, এটাও ভিভিআই লিখে রাখো তোমাদের। হয় তোমাদের বাফা দ্রবণ থেকে ওটা আসবে যে অপরিবর্তনীয় থাকে কিনা, অথবা হচ্ছে তোমাদের মিশ্রণের প্রকৃতিটা কীরকম হবে। আমরা এই টপিকটাও দেখে নিব। দেখো আমি তোমাদের যেই কয়টা সৃজনশীলের কথা বলে দিচ্ছি, দেখো তোমরা যদি এই কয়টা সৃজনশীলই ভালো করে তোমরা প্র্যাকটিস করো বা বাসায় একবার করে দেখো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি এইচএসসিতে একদম ফুল মার্ক করে আসতে পারবা। তো আমাদের শেষ চ্যাপ্টার পঞ্চম অধ্যায়, চলো আমরা দেখি এখান থেকে কী পড়বো। এখান থেকে মূলত তোমাদের একটা সৃজনশীলই বেশি আসে, সেটা হচ্ছে যে দেখো ভিনেগার প্রস্তুতি। তো এখানে ভিনেগার প্রস্তুতিটা আমাদের পড়তে হবে, কারণ এটাই আসবে। আর হচ্ছে খাদ্য সংরক্ষণের কিছু নীতি আছে, খুবই সহজ, খালি 2-3টা সৃজনশীল তোমরা রিডিং পড়লেই একদম কমপ্লিট হয়ে যাবে। তোমরা শুধু দেখো এই যে 22 সালে আসা 23 সালে আসা সৃজনশীলগুলো রিডিং পড়ে নিবা, তাহলেই তোমরা সব পারবা এখান থেকে। এই যে দেখো আমি যে সৃজনশীলের কথা বললাম, এখানে দেখো একটা ক্যাডেট কলেজের একটা কোশ্চেন। দেখো গ নাম্বারে কি বলেছে, দেখো উদ্দীপকের এক্স হতে জেড এর প্রস্তুত প্রণালী বিক্রিয়া সহ বর্ণনা করো। এখানে এক্স কি বলতো? চিনি বা আখের রস। এখান থেকে আমাদের জেড কি? জৈব অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। এর আরেকটা নাম কি? ভিনেগার। তো এটা আমরা প্রস্তুতি একটু আগে বললাম যে ভিনেগার প্রস্তুতি, এটাই সেই কোশ্চেন। দেখো এটা কিন্তু থাকবেই তোমাদের, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। দেখো তো এটা আমরা কিভাবে করবো, এই যে বিক্রিয়া আকারে লিখবো। বিক্রিয়া আকারে প্রথমে সুক্রোজ থাকবে, এখানে ইনভার্টেজ এনজাইমের মাধ্যমে দেখো গ্লুকোজ বা ফ্রুক্টোজ উৎপন্ন হবে, তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। এগুলো খুব ভালো করে লিখবো। তারপরে হচ্ছে দেখো গ্লুকোজ বা ফ্রুক্টোজ থেকে জাইমেজ এনজাইমের মাধ্যমে কি হয়েছে, দেখো ইথানল উৎপন্ন হয়েছে। তো ইথানল থেকে আবার কি হবে, দেখো ইথানল থেকে অক্সিজেনের সাহায্যে মাইকোডার্মা অ্যাসিডোব্যাক্টর এনজাইমের সাহায্যে দেখো কি উৎপন্ন হলো, আমাদের ইথানোয়িক অ্যাসিড প্লাস পানি। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এরকম একটা জিনিসও উল্টাপাল্টা যেন না হয়, ভালো করে এটা বাসায় একবার লিখে প্র্যাকটিস করবা, কারণ এই কোশ্চেন কিন্তু তোমাদের থাকবেই। আর এখানকার ঘ নাম্বার একটা কোশ্চেন আছে, দেখো খাদ্য সংরক্ষণের কৌশল। এখন তোমাদের এরকম হয় গয়ে এটা থাকবে, নাহলে ঘয়ে এটা থাকবে, আর হচ্ছে আরেকটা কোশ্চেন থাকবে কি এরকম, দেখো খাদ্য সংরক্ষণের কৌশল। এই যে দেখো তোমরা এটা শুধু রিডিং পড়ে নিবা, খুবই সহজ এটা।
তো তোমাদের সাজেশন দেওয়া মোটামুটি কমপ্লিট। আমি যে কয়টা টপিক তোমাদের দাগাই দিলাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, এই কয়টা টপিক থেকে ভালো করে সিকিউগুলো প্র্যাকটিস করো। আর তোমাদের তো রোড ম্যাপ আমি দিয়েই দিয়েছি, তোমরা ওখান থেকে দেখতে পারবা কোন কোন টপিক থেকে তোমাদের বেশি সিকিউ আসছে বোর্ডে। তোমরা এইভাবে সিকিউগুলো প্র্যাকটিস করো আর ম্যাথ টাইপেরগুলো একটু বেশি প্র্যাকটিস করো। তো এই টপিকগুলোর বাহির থেকে একটাও কোশ্চেন আসবে না, কোনো ভয় নাই। তোমরা সুন্দর করে পড়াশোনা করো আর সামনে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।